বৃষ্টি, ঢল, প্লাবনে স্থবিরতা। চট্টগ্রাম কক্সবাজারে পানিবন্দী লাখ লাখ মানুষ, ৩ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। হাওরে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতার স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নিতে মরিয়া জামায়াত সহ ১১ দল। মন্তব্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর। শিগগিরই খুলবে জুলাই জাদুঘর, জানালেন সংস্কৃতি মন্ত্রী। এবং চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশনের ওয়েবসাইট থেকে হ্যাকারদের হাতে। চুক্তি বাতিলের পরিকল্পনা জেলা প্রশাসনের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবানের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে 2 শিশুসহ মারা গেছেন 3 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হাওর অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসা বাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। মৌলভীবাজারের 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হুহু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় পানি নেমে আসার সম্ভাবনা রয়েছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে বান্দরবানে আছেন রিপোর্টার এনে জাকির ও হবিগঞ্জে রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতে যাচ্ছে জাকিরের কাছে। জাকির, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু এখনো প্লাবিত রয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে রয়েছে জেলার প্রায় লক্ষাধিক মানুষ। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে বর্তমানে 4000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে এবং জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে বিশুদ্ধ
বিশুদ্ধ খাবার পানি, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে প্রশাসন। তবে সবচেয়ে বেশি এই মুহূর্তে যারা বিপাকে রয়েছে, পানিবন্দী হয়ে যে মানুষগুলি রয়েছে, আজকে তৃতীয় দিনের মতো তারা পানিবন্দী হয়ে ঘরবন্দী হয়ে রয়েছে। এই কারণে তারা চারিদিকে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না, বাজারঘাটে যেতে পারছে না। তাদের বাসায় যে খাবার ছিল সেই খাবারগুলিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, এমনটাই অনেকে আমাদেরকে জানিয়েছে। তো পানিবন্দী হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও নেই, তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। এক চরম দুর্ভোগের মধ্যে কিন্তু এই মুহূর্তে পানিবন্দী মানুষগুলো দিনাতিপাত করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে, তারা যেখানেই খবর পাচ্ছে সেখানেই কিন্তু তারা ছুটে যাচ্ছে ত্রাণ নিয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে বন্যা, এবারের যে বন্যায় কিন্তু আপনার প্রায় ফসলি জমি, কৃষি ক্ষেত, একরের পর এক ফসলি জমি, কৃষি ক্ষেত এবং অনেক মাছের ঘের কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকেই কিন্তু এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতির চিহ্ন আসলে মূলত বোঝা যাবে বন্যার পানি কমে গেলে। কিন্তু একটি অস্বাভাবিক বিষয় আমরা লক্ষ্য করছি, আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা কম বেশি বৃষ্টি কিন্তু আসলে এখানে হচ্ছে না। তারপরেও কিন্তু পানি কমার পরিমাণটা কিন্তু একেবারেই কম। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সারাদিনে প্রায় 3 থেকে 4 ফিট পানি আসলে কমেছে, কিন্তু যে পরিমাণ পানি কমার কথা সেই পরিমাণ পানি কিন্তু আসলে কমছে না। অন্যান্য সময় গতবারের বন্যা বা তার আগে আমরা দেখেছি বৃষ্টি থেমে গেলে কিন্তু বন্যার পানি খুব দ্রুতই কমে যায়, কিন্তু এবারের বন্যায় যেটি লক্ষণীয় দিক, বৃষ্টিপাত থেমে গেলেও কিন্তু বন্যার পানি বিভিন্ন যে এলাকা রয়েছে, আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ওয়াপদা ব্রিজ, ইসলামপুর, এইসব এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে, কারণ এই এলাকা থেকে পানিগুলি এখনো যাচ্ছে না। আমরা নদীতেও দেখেছি নদীর পানি কিন্তু 4 থেকে 5 ফিটের মতো কমে গেছে, তারপরেও কিন্তু এলাকার পানিগুলি কিন্তু আসলে এখনো সরে যাচ্ছে না। এই কারণে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তো বৃষ্টিপাত যদি থেমে যায়, এর ফলে আগামীকাল সকাল নাগাদ সব পানি সরে যাওয়ার কথা, কিন্তু যে পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি সেভাবে পানি আসলে কখন কমবে এটা নিয়ে কিন্তু যে বন্যার্ত মানুষ রয়েছে তারা কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি তাদের মধ্যে দেখা দিয়েছে, কারণ অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি না হওয়ার পরেও কিন্তু সেই পরিমাণ পানি এখনো পর্যন্ত কমছে না। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। এখন আমরা চলে যাব সুনাম হবিগঞ্জ, সেখানে রয়েছে সহকর্মী রাশেদ আহমেদ। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হবিগঞ্জের অন্ততপক্ষে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে প্রায় 20টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং গ্রামের যে সাধারণ মানুষ আছেন তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা রাত থেকে দেখেছি যে মানুষের যে দুর্ভোগ, বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল সহ তারা পশু পাখি নিয়ে তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায়, হবিগঞ্জের যে খোয়াই নদীর বাঁধ আছে, এই বাঁধের কালীগঞ্জ এলাকায় পানির প্রবল চাপে এখানে বাঁধটি ভেঙে যায় এবং এই পানি ভেঙে যাওয়ার পরে এই এলাকার যত আশেপাশে যতটি গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে পানি ঢুকেছে। এবং আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে প্রবল বৃষ্টির কারণে হবিগঞ্জের যে খোয়াই সহ 4টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিশেষ করে বাল্লা পয়েন্টে ভারত থেকে আসা পানির কারণে খোয়াইয়ের বাল্লা পয়েন্টে 220 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হয়েছিল, যে কারণে পানির প্রবল চাপে যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ আছে এই বাঁধগুলা বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয় এবং 2টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। তো আমরা কথা বলেছিলাম, যারা সাধারণ মানুষ আছেন তারা জানিয়েছেন আসলে গতকাল থেকে তারা অনেকে না খেয়ে অর্ধাহারে অনাহারে আছেন। জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ পাঠানো হলেও সবাই ত্রাণ পাননি এবং তাদের দাবি যে তাদেরকে জরুরি ভিত্তিতে যাতে খাদ্য সহায়তা এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন জানিয়েছে যে তাদের সাধ্যমতো তারা ত্রাণ সামগ্রী পাঠানোর তারা চেষ্টা করছেন এবং পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এবং তারা কথা জানিয়েছেন যে এখানে যে বন্যার কারণে যে সব ক্ষতিগ্রস্ত পরিবার আছে প্রত্যেকটা পরিবারের সরকারের পক্ষ থেকে
ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। তবে কালীগঞ্জ এলাকার যে বাঁধটি ভেঙেছে এই এলাকার মানুষদের একটি অভিযোগ রয়েছে যে এখানে ড্রেজার মেশিন দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে যে বাঁধের যে নিম্নভূমি আছে নিম্নভূমির মাটি সরে গেছে এবং যে কারণে এই অবৈধ ড্রেজারের কারণে এখানে এই বাঁধটি ভেঙেছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে এখানে হবিগঞ্জ 3 আসনের যে সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্জিকে গৌস এখানে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ, এবং তারা জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তারা জানিয়েছেন যে এখানে যারা এই অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করেছে অবৈধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও হবিগঞ্জ জেলার যে বিভিন্ন এলাকায় যে যারা এখানে ত্রাণ সামগ্রী পাওয়ার যোগ্য তাদের ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। তো এই ছিল আজকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান ও হবিগঞ্জ থেকে। এদিকে খাগড়াছড়িতে 16টি আশ্রয় কেন্দ্রে 751 বন্যার্থীদের মাঝে দুপুরে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে দীঘিনালা উপজেলার আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বন্যার্থীদের হাতে রান্না করা খাবার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2,500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2,15,00,000 টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। এমন অবস্থায় দুর্গত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, দুর্গতদের কাছে 2,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 2,15,00,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1,000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়, মেধাভিত্তিক এবং বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা যায়, সেটি আমাদের পথযাত্রা। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা নতুনভাবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ,
চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্রেডিট নেয়ার জন্য জামায়াত সহ 11 দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী জেলা সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এদিকে শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শুক্রবার বেলা 12টার দিকে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেওয়ার জন্য জামায়াত সহ 11 দলীয় ঐক্য আন্দোলনে নেমেছি বলে মন্তব্য করেন তিনি। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। একই দিন সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের কমিটি হয়ে গেছে, জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় দেশ গঠনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি শেষ দিনের বৃক্ষরোপণ করেন মন্ত্রী। তারিফ রহমান, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। কাজ বাকি রেখে 88 বিল তুলে পালিয়েছে ঠিকাদার। 2 বছর আগে মেয়াদ শেষ হলেও হয়নি মাদারীপুর নার্সিং কলেজ নির্মাণ। অরক্ষিত হওয়ায় বসে মাদকের আড্ডা, ব্যবস্থার আশ্বাস। চুরি হয়ে গেছে গাজীপুরের হাজার হাজার নাগরিকের তথ্য। সেবা অটোমেশন নামের এক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখা সব নাগরিকের তথ্য এখন হ্যাকারদের হাতে। এমন বাস্তবতায় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিলের পরিকল্পনা করছে জেলা প্রশাসন। খোকন সাহা জমির নামজারি করতে 2024 সালে গাজীপুরের প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি মৃত্যু সনদ ও একটি ওয়ারিশ সনদ তোলেন। সেই নথি দিয়ে 4 বার খারিজ আবেদন করেও ব্যর্থ তিনি। পরে জানতে পারেন পরিষদ থেকে দেয়া নথির সঙ্গে সার্ভারে থাকা তথ্যের মিল না থাকায় এই ভয়াবহ ভোগান্তি। মৃত্যু সনদে যে কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা অন্য এক নামে চলে গিয়েছে। পাশাপাশি ওয়ারিশ সনদেও সেম কাহিনী, অন্য নামে যাওয়ার কারণে আমি 2-3 বার নাম খারিজের জন্য আবেদন করেছিলাম, সেই খারিজ বাতিল হয়ে গিয়েছে। খোকনের মতো এমন ভোগান্তির শিকার অসংখ্য সেবা প্রত্যাশী। ওয়েবসাইটে থাকা জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্যাক্স নথি আর ট্রেড লাইসেন্সের তথ্য এখন চলে গেছে হ্যাকারদের হাতে। অভিযোগের তীর সেবা অটোমেশন নামের একটি প্রতিষ্ঠানের দিকে। 2018 সালে এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সনদ.com-এর সঙ্গে চুক্তি করে গাজীপুর জেলা প্রশাসন। নিয়ম অনুযায়ী সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার তথ্যের সংরক্ষণ ও নিরাপত্তা দিবে প্রতিষ্ঠানটি। তবে 2024 সালের শেষের দিকে সনদ.com-এর ওয়েবসাইটটি সাইবার অ্যাটাকের শিকার হয়। পরে সেটি ফিরিয়ে আনলেও ততক্ষণে চুরি হয়ে গেছে হাজার হাজার নাগরিকের তথ্য। হার্ড কপি সংরক্ষণ করা আছে অফিসে। যাদের সমস্যাটা হয়েছে তারা যদি ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে সেখান থেকে সমাধান করে দেওয়া হচ্ছে। ভয়াবহ এই সাইবার হামলার 1.5 বছর পেরিয়ে গেলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়নি। তথ্য গোপন করে থানায় অভিযোগ আর বিজ্ঞপ্তি ছাপিয়েই দায় সারে অভিযুক্ত প্রতিষ্ঠান সেবা অটোমেশন। ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি এবং ডেটা রিকভারি সম্ভব কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। রেজিস্ট্রার জেনারেল ওনার সাথে কথা বলার পরে উনি একটা গাইডলাইন দিয়েছেন, এটা এই বিষয়ে কি করা দরকার সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন এই হ্যাকিং এর ফলে মারাত্মক আইডেন্টিটি থ্রেট বা পরিচয় জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন গাজীপুরবাসী। যাদের রিজার্ভেশনে ছিল তাদের কাছ থেকে এটা যেহেতু চুরি হয়েছে, এটার জন্য সম্পূর্ণ লায়াবল তারা, এবং এই রেসপন্সিবিলিটি তাদেরকেই গ্রহণ করতে হবে। নাগরিকের চুরি হওয়া তথ্য ব্যবহার করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ জালিয়াতি কিংবা জমিজমা সংক্রান্ত বড় ধরনের জালিয়াতির সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।
কাজ অসমাপ্ত রেখে ৮৮ ভাগ বিল নিয়ে পালিয়েছে ঠিকাদার। এতে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজ নির্মাণ কাজ। ২ বছর আগে কাজের মেয়াদ শেষ হলেও এখনও সম্পূর্ণ করতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শিগগিরই দরপত্র আহ্বানের মাধ্যমে বাকি কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। ২ বছর আগে কাজের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আজও শেষ হয়নি মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কোনো কর্মকর্তা কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে নির্মাণাধীন ভবনের ভেতরে। চুরি হয়ে গেছে মূল্যবান জিনিসপত্র, বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। শিবচর উপজেলার বড় বাহাদুরপুর ও বড় দোয়ালি মৌজায় ২০২১ সালের ১০ মার্চ শুরু হয় মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। কাজের মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ২০ জুন। কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত কাজের অগ্রগতি ৮৮ ভাগ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেওয়া হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকা। মাদকের আখড়া হয়, মাদক সেবীদের মধ্যে প্রবেশ করে এবং এটার মধ্যে থাকা বিভিন্ন দামি জিনিসপত্র তারা অলরেডি এখান থেকে চুরি হয়ে গেছে। অর্ধেক কাজ করে পড়ে রয়েছে, পোলাপান আড্ডা দেয় যায় আহে, এরকম একটা হইতেছে। দ্রুত কাজ যাতে শুরু হয় এবং চালু হয়, এটা আমরা চাই আর কি এলাকার জনগণ হিসাবে। তবে নির্মাণ কাজের বাকি অংশ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানায় বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। এই কাজটা বর্তমানে মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছে। পরবর্তীতে এখন টেন্ডার প্রক্রিয়াধীন আছে। টেন্ডার প্রক্রিয়াধীন শেষ হলে তখন কাজ শুরু হয়ে আবার তখন শুরু হবে। তথ্য বলছে রাজধানী ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়া এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেডসার্স MNHCL এবং HMHC নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজটি যৌথভাবে সম্পন্ন করার কথা ছিল, কিন্তু বিলম্ব হওয়ায় তাদের কার্যক্রম বাতিল করেছে কর্তৃপক্ষ। ঘাস আর লতাপাতায় ছেয়ে গেছে চারপাশ, অথচ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার কথা ছিল পুরো ক্যাম্পাস। কবে নতুন করে আবারও শুরু হবে ভবন নির্মাণ কার্যক্রম, সেই প্রশ্ন থেকেই যায়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ২ নদীতে দুটি কাঠের নড়বড়ে সেতু, চলতে পারে না কোনো ভারী যানবাহন। যাতায়াতের এমন প্রতিবন্ধকতার জন্য উন্নয়ন বঞ্চিত নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন। এসজিডি বলছে পাকা সেতু নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাকা সড়ক থেকে মেঠো পথ ধরতেই আড়িয়াল খাঁ নদী, অথচ নদীটি পার হতে হয় কাঠের সেতু দিয়ে। নরসিংদীর রায়পুরা উপজেলার অনুন্নত জনপদ চর আড়ালিয়া ইউনিয়ন এলাকাবাসী বলছেন, এই ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ভালো কোনো প্রতিষ্ঠান না থাকায় যেতে হয় পার্শ্ববর্তী ইউনিয়নে। এমনকি কৃষিপণ্য বেচা কেনার জন্য ভরসা করতে হয় অন্য এলাকার বাজারের উপর। আর ইউনিয়নবাসীর যাতায়াতের সবচেয়ে বড় সংকট আড়িয়াল খাঁ ও মেঘনা শাখা নদীতে কোনো পাকা সেতু না থাকা। কাঠের সেতুতে চলতে পারে না ভারী কোনো যানবাহন, প্রায় ঘটে দুর্ঘটনা। শিগগিরই ইউনিয়নটির মূল সড়কে দুটি পাকা সেতু নির্মাণের দাবি তাদের। ব্রিজের জন্য আমরা এলাকার মানুষ অনেকে অবহেলিত। চাইলের বস্তা বর্ষাকালে অসুস্থ রোগী হইলে রাস্তাঘাটের লাগি যাইতে পারে না। ৩০০ মতো ছাত্রছাত্রী আছে স্কুল মাদ্রাসায় যায়। যদি গাড়ি চলাচল করে তাহলে আমাদের একটু যেতে সুবিধা হবে। ব্রিজটা যেন যত দ্রুত সম্ভব এই ব্রিজটা যেন দেওয়া হয়। এলজিডি বলছে চর আড়ালিয়া ইউনিয়নে দুটি পাকা সেতু নির্মাণে এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নরসিংদী ২ নম্বর প্রকল্প আছে, এটাতে আমরা পাঠাইছি। তারপরে আরো লার্জ ব্রিজ কনস্ট্রাকশনে ওইখানেও আমরা পাঠাইছি। যে কোনো জায়গা থেকে পাশ হলেই এটা আমরা বাস্তবায়ন করি। চর আড়ালিয়া ইউনিয়নে প্রায় ৩০,০০০ মানুষের বসবাস। সময় সংবাদ, নরসিংদী। নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে বৃদ্ধা বুবি হত্যা ও তার জমানো টাকা লুটের ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মাদক কেনার টাকার জন্যই বুবির ওপর হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে র্যাব। কথা বলতে পারতেন না, ছিল না কোনো আপনজন। ২৫ বছর ধরে নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রতিটি ধূলিকণা চিনেছিল তাকে। প্ল্যাটফর্মের মানুষগুলোর কাছে বুবি নামে পরিচিত ছিলেন ৭০ বছরের বৃদ্ধা ববি বেগম। বিনা পারিশ্রমিকে স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বেঁচে থাকার ঠিকানা। তবে শেষ বয়সে এসে মানুষের নির্মমতা দেখতে হলো তাকে।
গেল ৪ জুলাই গভীর রাতে ঘুমন্ত এই বৃদ্ধাকে নির্মমভাবে পিটিয়ে চোখ মুখে আঘাত করে ছিনিয়ে নেওয়া হয় তার অনেক কষ্টে জমানো প্রায় ৪০,০০০ টাকা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল ৭ জুলাই মৃত্যু হয় তার। বুবির এই নির্মম বিদায় নাড়িয়ে দেয় পুরো দেশকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। সবার একটাই দাবি, হত্যাকারীদের বিচার। অবশেষে এই হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১১। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, বৃহস্পতিবার নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে আমরা ৩ জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না, পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। হত্যাকারীরা মাদকাসক্ত ছিল জানিয়ে র্যাব জানায়, মূলত নেশার টাকা জোগাড় করতেই বুবির ঘরে হামলা চালায় ওই দুর্বৃত্তরা। গ্রেফতার 6 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল, এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। গ্রেফতার 5 জনের মধ্যে 3 জনের বিরুদ্ধে অতীতেও মাদক আইনে মামলা হয়েছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। স্টেশন মাস্টার দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে 8 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানদারকে আটক করা হয়েছে। দুপুরে শহরের ভুটিয়ারগাতি এলাকা থেকে অভিযুক্ত লিটনকে আটক করে পুলিশ। এর আগে ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়রাও লিটনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। কুমিল্লায় স্ত্রীকে হত্যা চেষ্টার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। এ ঘটনায় আহত স্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। পুলিশ জানায়, বুড়িচং জিয়াপুর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী ইভা আক্তারের সঙ্গে স্বামী মোহাম্মদ কাজলের বিরোধ চলছিল। এরই জেরে ভোরে ইভাকে মারধরের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাজল তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় নিজেই 999-এ কল করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইভাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। দিনাজপুরের হিলিতে বন কর্মকর্তার খড়ের পালায় আগুন দেওয়ার সময় হাতে নাতে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইটাই এলাকায় বন কর্মকর্তার বাড়িতে খড়ের পালায় আগুন লাগে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগুনের সূত্রপাত খুঁজে থাকে। এ সময় আরেকটি খড়ের পালায় আগুন দেওয়ার সময় হাতে নাতে জিয়া নামে এক যুবককে আটক করা হয়। এর আগে 5 জুলাই একই এলাকায় আরও 5 থেকে 7টি খড়ের পালায় আগুন লাগানোর কথা স্বীকার করে সে। ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীর ছদ্মবেশে থাকা 11 নারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের 2 প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাইকারী চক্রের 11 নারী সদস্যকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাই করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশ হেফাজতে আসামের মৃত্যুর গুজব ছড়িয়ে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় 343 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। থানাটির এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায়, গত 8 জুলাই একটি মাদক মামলায় রিয়াজ ফকির নামে যুবককে গ্রেফতার করা হয়। এ সময় থানা হাজতে রিয়াজ লোহার গ্রিলে নিজের মাথায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার বিকেলে রিয়াজের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে শতাধিক মানুষ ও দেশীয় বাংলার সময় বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের 3 দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে নিদ্রার চর এলাকায় অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় গায়ে থাকা টি-শার্ট দেখে নিখোঁজ পর্যটক আসাদুলকে শনাক্ত করেন স্বজনরা। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে গত 7 জুলাই দুপুরে 5 বন্ধু সমুদ্রে গোসল করতে নামলে উত্তাল স্রোতে তাদের ভাসিয়ে নিয়ে যায়। পরে 4 জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হন আসাদুল।
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। দুপুরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আব্দুল মালেকের বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিয়ে মাল্টিপ্ল্যাক জানালার গ্রিলের সঙ্গে ঝুলে রেখে যান প্রতিবেশী। মালেক মাল্টিপ্ল্যাকটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্বামীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন স্ত্রী। সকালে চিরির বন্দর থেকে স্ত্রীকে মোটরসাইকেলে করে সদর উপজেলায় যাচ্ছিলেন পারমেনাস হেমব্রম। বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন ওই দম্পতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামীর। আহত স্ত্রীকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে সংস্কার শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এতে স্থায়িত্ব নির্মাণের মান নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। স্থানীয়দের দাবি, প্রকল্পের শুরু থেকেই অনিয়মের অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এলজিইডি জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে পাঠানো হবে কারিগরি টিম। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিয়ালির রিপোর্ট। কয়েকদিন আগেই শেষ হয়েছে রাস্তা সংস্কার, অথচ সামান্য টান দিলেই উঠে আসছে কার্পেটিং। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত 1265 মিটার দীর্ঘ সড়কের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় প্রায় 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এই সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পানির ভিতরে গাইডওয়ালের সিসি ঢালাই দেয় ঠিকাদার। এছাড়া রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ে মাটি ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয় বালু। ফলে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। পাইলিং করে বালি মারছে, কাদা কোনো মাটি দেন, এটা বৃষ্টিতে সব ধুয়ে নামে যাবে। বালি থাকে বৃষ্টিতে, একেবারে আগলায় দলে উঠে গেছে। এদের বলছি যে এই যেভাবে আপনারা কাজ করতেছেন এইভাবে আপনাদের কাজ হয় না। তাই আমাদের বাজেট যেটা আসছে সেটাই আমরা করছি। উঠাইছে দেখে পিচ নেই, উঠে যায়, পিচ দেওয়া হয় নাই, নিচে তেল দেওয়া হয় নাই। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে LGED। কারিগরি টিম আছে, তাদেরকে পাঠিয়েছি। সেখানে যদি কোনো তাদের অবজারভেশন থাকে সে অনুযায়ী আমরা ঠিকাদারকে দিয়ে ওই কাজটি বাস্তবায়ন করে জনগণের জন্য রাস্তাটা সুগম করে দিব। চলতি বছরের 30 জুন এই সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। বৈরী আবহাওয়ার প্রভাব বাজারে। ছুটির দিনে সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। জলাবদ্ধতায় অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাত ব্যবসায়ীদের। এদিকে এই কারণ দেখিয়ে মানিকগঞ্জে বেড়েছে সব ধরনের মাছের দাম। বৃষ্টি উপেক্ষা করে বাজারে ক্রেতাদের আগমন। ছুটির দিনে হাঁকডাকে চলে বেচাকেনা। এ বৃষ্টির কারণে সাভারে বেড়েছে সব ধরনের সবজির দাম। একদিনে 1 কেজি টমেটোর দাম 220 টাকা থেকে বেড়ে ঠেকেছে 250 টাকায়। অন্যান্য শাকসবজির দামও বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, জলাবদ্ধতার কারণে অতিরিক্ত পরিবহন ব্যয় যোগ হয়েছে সবজির দামে। ফুলকপি 90 টাকা কেজি, টমেটো 250 টাকা কেজি, তারপরে গাজর আছে 90 টাকা কেজি, মূলা 30 টাকা কেজি। শসা, টমেটো, গাজর এগুলোর দাম একটু চড়া। বিভিন্ন ধরনের মাল আর কি আগের তুলনায় আর কি দাম বেশি চাওয়া হচ্ছে। বৃষ্টির কোনো সমস্যা, মালের দাম বেশি, সংকট, বন্যা উঠছে দেশত। বৈরী আবহাওয়ার মধ্যে মানিকগঞ্জের তরা মৎস্য আড়তে জমজমাট মাছ বেচাকেনা। কই, শিং, কাতলা, শোল, টাকি, পুঁটি, ট্যাংরা সহ দেশীয় সামুদ্রিক মাছের সরবরাহ বেড়েছে। তবে শিং সহ কয়েক প্রজাতির মাছের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। ওমর ফারুক, সময় সংবাদ। কিশোরগঞ্জে জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না কৃষক। পাট গাছ কেটে জমিতে ফেলে রাখায় তৈরি হয়েছে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা। কৃষি বিভাগ বলছে, রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দিতে এই সমস্যা থেকে অনেকটাই মিলবে সমাধান। নূর মোহাম্মদের তথ্য, রুবেল হোসাইনের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের হাওর উপজেলা মোহরকোনা পাট কেটে ফেলে রাখা হয়েছে জমিতেই। বর্ষা মৌসুমেও জলাশয়ে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে পারছে না কৃষকরা।
চাষিরা জানান বর্ষায় নিচু এলাকার নদ নদী খালবিল ও ডোবায় পানিতে টইটম্বুর থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় শুকিয়ে গেছে জলাধার। কোম্পানিতে কাদামাটি দিয়ে কোনোভাবে জাগ দেওয়া হচ্ছে। এতে পাটের গুণগত মান নষ্ট হয়ে দাম কমে যাওয়ার আশঙ্কা। পানি হয় না, দল হয় না, গুড়তারি না, নাইলা কাটার মায়া, এটা ঝামেলা। পর্যাপ্ত পরিমাণ পানি নাই, এজন্য পাটটা একটু বীজের জাগ দিতে সমস্যা হইতেছে আর কি। পাটও যদি হইব মইল হইব, সেটা মানে মনেতে বেশ কমতে হয়। আঁশ আলাদা করে রিবন রেটিং পদ্ধতিতে কম পানিতে পাট ভেজানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আঁশ ছাড়িয়ে পরে স্বল্প পানিতে তারা সেটা জাগ দিতে পারবে, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জের 13টি উপজেলায় 16,215 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 36,341 মেট্রিক টন পাট। সময় সংবাদ, কিশোরগঞ্জ। সাভারের নানা আয়োজনে ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে পালন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই ঢাকা স্ট্রোল। সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় জেসিআই ঢাকা স্ট্রোলের লোকাল প্রেসিডেন্ট ডাক্তার সিনথিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসিআই ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস কমিটির চেয়ারপারসন কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশের রিজিওনাল প্রেসিডেন্ট ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামস মোহাম্মদ এনাম। তো এবারে আমি এমন একজনকে ডেকে নিতে চাচ্ছি। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। 3 জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ। বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে 2 কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতা স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।